স্বাগত দর্শক, পূর্বাচল রিজেন্টন সংবাদ সংলাপে সঙ্গে আছে আমি অঞ্জন রায়, আছেন তিনজন বিশিষ্ট অতিথি, আছেন জনাব রাশেক রহমান, আছেন আবু আলম মোহাম্মদ শহীদ খান, আছেন শামা ওবায়েদ। বোধহয় তাদের পরিচয় করিয়ে দেওয়াটি দুঃসাহস, তাদের আপনারা চেনেন, কারণ আপনারা অনেকেই তাদের জন্য, তাদের টকশো দেখার জন্য অপেক্ষা করেন, আমরা জানি। শুরু করছি আজকের আলোচনা। আমরা জানি অবরোধ চলছে, রাজনীতিতে মাঠের চাইতেও গণমাধ্যমে খবর বেশি, এমনই একটি অবস্থা, এবং সবকিছু মিলিয়ে এক অস্বস্তিকর সময় আমরা পার করছি, এটি বলতে হবে, না বললে অসত্য কথাই বলে। আমি আজকে একটু নিয়ম ভাঙতে চাই। আবু আলম মোহাম্মদ শহীদ খান, জ্যেষ্ঠজন, আপনাকে দিয়ে শুরু করতে চাই। রাজনীতির অবস্থাটি কিভাবে ব্যাখ্যা করবেন? কঠিন প্রশ্ন, রাজনীতিবিদরা এটার উত্তর ভালোভাবে দিতে পারবে। তো গত 5ই জানুয়ারি থেকে যে শুরুটা হয়েছে আওয়ামী লীগ গণতন্ত্র রক্ষা দিবস এবং বিএনপি থেকে গণতন্ত্র ধ্বংস দিবস নামে, হত্যা দিবস নামে যে একটা সূচনা হয়েছে, তার ফলে আমরা একটু উত্তাপ দেখতে পাচ্ছি। ঢাকা শহরে অবরোধের তেমন কোনো কার্যক্রম আমার চোখে পড়েনি। মানুষজন বের হচ্ছে, চোখে শঙ্কা রয়েছে। না, শঙ্কা তো আমারও আছে, কারণ দু একটা গাড়ি পোড়ানো হয়েছে, দু এক জায়গায় বোমা মারা হয়েছে। ফেনীতে একজন স্কুল ছাত্র অনেকের যে ছবি দেখেছি আমি সংবাদপত্রে, খুব খারাপ লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আমি আরেকবার বলেছিলাম যে এই যে রাজনৈতিক কর্মসূচি, এই কর্মসূচির ভিকটিমকে, এই কর্মসূচির ভিকটিম হচ্ছে সাধারণ মানুষ। তো রাজনৈতিক দলগুলোর কাছে কিন্তু আমরা প্রত্যাশা করব যে তারা ক্ষমতায় যান, এবং ক্ষমতায় যান সংবিধানকে সাথে নিয়ে এবং সাংবিধানিক উপায়ে, এবং সংবিধানে জনগণ হচ্ছে এই রাষ্ট্রের মালিক। সুতরাং তাদের যে কোনো কর্মসূচি, সেটা বিরোধী দলের হোক, সেটা সরকারি দলের হোক, বা এটা অন্য কোনো দলের হোক, যে কোনো কর্মসূচি এমন হওয়া উচিত যেখানে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, এটাই আমার প্রত্যাশা। সুতরাং আমার দুপাশে দুজন রাজনীতিবিদ আছেন, আমরা তার কাছে শুনতে পারি যে তারা কি মনে করেন, এরপরে আমি আবার আলোচনায় আসবো। রাশেক রহমান, মাঝে ছিলেন না আপনি? না, আমি দেশের বাইরে ছিলাম একটু কাজে। এবার আপনাকে অনেক ধন্যবাদ আজকের প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, রাজনৈতিক পরিস্থিতি তো উত্তপ্ত, বিভিন্ন জাতি, বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয় আসলে সামগ্রিক কল্যাণের জন্যে। তবে বাংলাদেশে আজকে যে জিনিসটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে এটা শুধুমাত্র নিছকই ক্ষমতায় যাওয়ার একটি চেষ্টা ছাড়া আর কিছুই না। এই কথাগুলো আমি এই কারণে বলছি যে ঐতিহাসিকভাবে যত রাজনৈতিক সংগ্রাম বা আন্দোলন হয়েছে, প্রতিটি জায়গায় বিশ্বনন্দিত, সমাদৃত রাজনৈতিক ব্যক্তিত্ব যারা, আমি এক্ষেত্রে অং সান সুকির কথা বলতে পারি, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা তো অবশ্যই বলবো, নেলসন ম্যান্ডেলা বলুন, মহাত্মা গান্ধী বলুন, তারা কিন্তু সংগ্রাম বা আন্দোলন করেছেন দেশ ও ওই জনপদের প্রত্যেক ব্যক্তিকে একটি বিশ্বাস স্থাপন করানোর মধ্য দিয়ে। এবং আপনি দেখবেন অবরোধী বলুন বা হরতালি বলুন বা গণসমাবেশ যাই বলুন না কেন, প্রতিটা জায়গায় সাধারণ মানুষের একটি ডিরেক্ট পার্টিসিপেশন, অর্থাৎ একটা সক্রিয় অংশগ্রহণ কিন্তু পরিলক্ষিত হয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে গত কিছুদিন ধরে যে অবরোধ এবং যে নাশকতা চলছে, আমি অবরোধ তার এটাকে বলতে পারি না, এটা নাশকতাই, কারণ বিচ্ছিন্ন কিছু ঘটনার মাধ্যমে জনগণের ভিতরে একটা ত্রাসের সৃষ্টি করার চেষ্টা, একটা শঙ্কা তৈরি করার চেষ্টা আমি জাতীয়তাবাদী দল এবং তাদের দোসর জামাত ইসলামের ভিতরে দেখতে পারি। সেখানে কিন্তু সাধারণ মানুষ তো বাদই দিলাম, জাতীয়তাবাদী দলের কোনো সক্রিয় কর্মী বা কোনো নেতার কিন্তু অংশগ্রহণ নাই। এবং ইনফ্যাক্ট আপনি বিশ্লেষণ করেন, আপনি দেখবেন এই হঠাৎ করে একটি গাড়িতে যে ককটেল মারার ব্যাপার বা পেট্রোল বোমা মারার ব্যাপার, এখানে জাতীয়তাবাদীর পক্ষ থেকে যেই লোকগুলি কাজটি ঘটাচ্ছে তাদেরকে যদি গ্রেপ্তার করে আপনি অন্তরীণ অবস্থায় জিজ্ঞাসাবাদ করেন, আপনি দেখবেন তারা বেশিরভাগই কিন্তু মাদকাসক্ত। বাংলাদেশের ছিনতাইকারীরা যেমন হেরোইন অ্যাডিক্ট, হেরোইনের খরচ নেওয়ার যা ছিনতাই করে, ঠিক একইভাবে তুমি 2টো গাড়ি পুরাতে পারলে এত টাকা, 3টি গাড়িতে ককটেল মারতে পারলে এত টাকা, এই হিসাবে কিন্তু তাদেরকে ভাড়া করা হয়। এবং এই জনগোষ্ঠীটি কিন্তু কোনোভাবে সুস্থ জনগোষ্ঠীর একটি অংশ না। এই জায়গার থেকে আমি আপনাকে বলতে চাই, আমি আশা করব এটাকে আরও বিশ্লেষণ যদি আপনি করেন, তাহলে আপনি দেখবেন যে বাংলাদেশে আইটি ক্ষেত্রে যেরকম আউটসোর্সিংয়ের কারণে আমাদের একটা নতুন সম্ভাবনার তৈরি হচ্ছে, গার্মেন্টসে, রেডিমেড গার্মেন্টসে যেমন সমস্ত বিশ্বে আউটসোর্সিংয়ের কারণে আমরা অলরেডি $30 বিলিয়ন এক্সপোর্ট করতে পারি। বাংলাদেশের জাতীয়তাবাদী দল এই নতুন বছরে নতুন করে একটা জিনিস আমাদেরকে উপহার দিয়েছেন, এবং সেটা হচ্ছে সন্ত্রাস এবং নাশকতার আউটসোর্সিং। ধন্যবাদ। না, একটু আসবো, আমরা বারবার আসতে চাই, নিশ্চয়ই এখনো দীর্ঘ সময় আমাদের হাতে। শামা ওবায়েদ যেটি বলছিলেন যে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন এবং আউটসোর্সিং একটি দৃষ্টান্ত এনেছেন সামনে। রাশেক রহমান, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আজকে বসে টকশো করছি এবং অবরোধও চলছে। আমি একটা কথা বলতে চাই যে প্রথমেই যে অবরোধটা কেন হলো, অবরোধটা শুরু হলো কেন।
এখানে রাশেক ভাই বলেছেন যে ক্ষমতায় যাওয়ার চেষ্টা। হ্যাঁ, তাহলে ওনারা যখন লগি বৈঠার আন্দোলন করেছিলেন, ওনারা যখন বাস পুড়িয়ে মানুষ মেরেছিলেন, ওনারা যখন লাগাতার হরতাল দিয়েছিলেন 94, 95, 96 সালে, তখন কি ওনারা শুধুই রাষ্ট্রের ক্ষমতায় যাওয়ার জন্য, প্রধানমন্ত্রী হওয়ার জন্য করেছিলেন? এখন আমাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বারবারই বলেছেন, ওনার একাধিক গত 2-3 মাস উনি যতগুলো জনসভা করেছেন সবগুলোতেই বলেছেন যে উনি ক্ষমতায় যাওয়ার জন্য এই সংগ্রাম না, এটা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম। আরেকটা কথা, উনি ত্রাসের কথা বলেছেন। আবারও আমি বলতে চাই যে ত্রাস কাকে বলে সেটা তো আওয়ামী লীগের চেয়ে বেশি কেউ বোঝাতে পারবে না জনগণকে, বাংলাদেশের জনগণকে। আর রাশেক ভাই হয়তো জানে যে কারা মাদকাসক্ত, কারণ উনি কিভাবে জানলেন যে ওর যাদেরকে ধরে নেয় যে তারা এখন যাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থাকে যে মাদকাসক্তদেরকে ধরেই এই আউটসোর্সিং করা যায়, এটা তো আমি জানতাম না। এটাতে মাদকা মানে আমি বলছি যে মাদকাসক্ত যাদেরকে ধরা হচ্ছে এরা যে মাদকাসক্ত, হাউ আ পার্সন ক্যান নো একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স না থাকলে, কারণ আমি তো সেটা জানি না। এখন আমি জানি যে আওয়ামী লীগের আমলে বদিরা হচ্ছে ইয়াবা কিং, এখন আওয়ামী লীগের এমপিরাই ইয়াবা সরবরাহ করে। এখন মাদকাসক্ত এখন কারা হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটার ব্যাখ্যাও কিন্তু আসলে আমাদের এখন যারা সরকারি দলীয় এমপি মন্ত্রীরা যারা এখন ড্রাগের ব্যবসা করে তারা বলতে পারবে। আমি যেটা একটা বলতে চাই যে আজকে শুধু যে বেগম খালেদা জিয়া একটি প্রতীক মাত্র, উনি যে অবরুদ্ধ সেটা না, বিএনপি বা বিরোধী দলের প্রতি বা বিরোধী মতের প্রতি যে একটা অসহিষ্ণু সেটা না। এইটা যখন একটি জনপ্রতিনিধি, যখন কোনো সংসদের যখন জনপ্রতিনিধি থাকে না, যখন জনগণের কোনো দায়বদ্ধতা থাকে না, যখন জনগণের ভোটে নির্বাচিত হয় না, তখন এই এমপি মন্ত্রীদের কোনো দায়বদ্ধতা থাকে না। তারা যা ইচ্ছা তাই বলতে পারে, সেই সরকার যা ইচ্ছা তাই করতে পারে, এবং শুধু অগণতান্ত্রিকই নয়, একটি ফ্যাসিবাদী আচরণ তারা দেখাতে পারে, সেটা যারা এখন দেখাচ্ছে। আপনি শুধু অবরোধের কথাটা তুললেন, অবরোধের আগের পার্টটা কিন্তু আপনি বললেন না। আমরা 5 তারিখে যেই 5ই জানুয়ারি 2015 সালে যেই জনসভাটা হওয়ার কথা ছিল, জনসভাটা হতে পারলো না, কারণ পাল্টাপাল্টি আরেকটি জনসভা সরকারি দলের হওয়ার কথা ছিল এবং 144 জারি হলো। তো 144 যখন একটি দেশে বা একটি জায়গায় জারি হয়, সেটা তো সবার জন্য, সব দলের জন্য। আমি আসবো আবু আলম মোহাম্মদ শহীদ। শুনছেন 144 সবার জন্য। হ্যাঁ, 144 দ্বারা যখন জারি করা হবে, এটা তো আইন সবার জন্য সমভাবে প্রয়োগ করা হবে। সমভাবে কথাটা শেষ করতে পারেননি, উনি হয়তো বলতে চাচ্ছিলেন যে 144 মধ্যে সরকারি দল জনসমাবেশ করেছে, বিরোধী দলকে বা বেগম খালেদা জিয়া তার দলকে করতে দেওয়া হয়নি, এটা হয়তো উনি বলবেন। এরকম ঘটে থাকলে তো আমাদেরকে বলতে হবে যে না, জিনিসটা ঠিক হয়নি, বরঞ্চ অন্যায় হয়েছে। বাট পুলিশ যখন 144 করে বা যখন জেলা প্রশাসন 140 দেন, তখন 5 জনের বেশি সমবেত হওয়া নিষেধাজ্ঞা আছে, সেটা সকলেরই মেনে চলা দরকার। কিছু প্রশ্ন রাশেকের প্রতি আছে, সুতরাং উনি ওটার জবাব দেবেন, আমি ওটার জবাবে যাব না। বাট গাড়ি পোড়ানোর কাজটা বা এই যে বোমা মারার কাজটা যে আউটসোর্সিং করা হয়েছে, এটা কিন্তু মিডিয়াতেও অনেকবার বলা হয়েছে। এইটা শুধুমাত্র রাশেক দাবি করছেন এমন না, কিছু আসামির 164 স্টেটমেন্ট এবং পরবর্তীতে পুলিশের যে স্টেটমেন্ট, আপনি আইন জানেন, পুলিশের কাছে স্টেটমেন্ট আছে, তারা হয়তো পুলিশের কাছে জোর করে স্টেটমেন্ট নেওয়া হয়েছে, এটা বলা যেতে পারে। বাট কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এগুলো বা এমন লোকেরা করছে যাদেরকে টাকা দিয়ে করানো হয়েছে, এটা এরকম একটা মিডিয়াতে এরকম একটা জিনিস এসছিল। ওটা আরও বেশি মানে মানুষজন দাবি করতে শুরু করে তখনই যখন দেখা যায় যে একটা রাজনৈতিক দলের আন্দোলনের জনগণের সম্পৃক্ততা, একটু পরে আসুক, কর্মীদের এবং নেতাদের সম্পৃক্ততা নাই, জনগণের সম্পৃক্ততা নাই, অথচ হঠাৎ করে কয়েকজন লোক কোথা থেকে বের হয়ে একটা গাড়িতে পেট্রোল বোমা মেরে দিচ্ছে। এবং আমি যেখানে কারা করতেছে আউটসোর্সিং কিনা এই বিতর্কে আমি যাব না, কিন্তু যে জিনিসটা করা হচ্ছে সেই জিনিসটাতে সাধারণ মানুষ ভিকটিম হচ্ছেন। এবং এটা তো বারবার বলা হয়েছে, একজন ব্যাংকের কর্মকর্তা, একটা নারী, একজন স্কুল শিক্ষক কিংবা স্কুলের একজন ছাত্র, এরকম মানুষরা ভিকটিম হচ্ছে, রাজনীতির সাথে জড়িত নন, যাদের সাথে ক্ষমতার কোনো সূত্র নাই, ক্ষমতার কোনো একেবারে সংযোগই নাই। এখন রাজনৈতিক দল আছেন, তারা ভোট দিতেন, তারা ক্ষমতা বদলের এটা আমরা জানি না, এবং এটা ওই দলেরও হতে পারে, ভোট দিলে হয়তো ওই দলেও দিতে পারতেন। কিন্তু এটা আমি জানি যে রাজনৈতিক দলগুলো গড়ে তোলা হয়
ক্ষমতায় যাওয়ার জন্য। আপনি ক্ষমতায় যাওয়ার জন্যই কিন্তু রাজনৈতিক দল করেন। সুতরাং আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম বা আরও যে কোনো দল যারাই দলটা গঠন করেছেন তারা মনে করেন তারা সরকারে যাবেন, দায়িত্ব নেবেন। আমি ক্ষমতা বললে আমার কাছে খুব খারাপ লাগে। তারা আসলে একটা দায়িত্ব নেন নির্দিষ্ট সময়ের জন্য এবং তাদেরকে জনগণ নির্বাচিত করে এবং তারা সেই দায়িত্বটা পালন করবেন সংবিধান সম্মতভাবে। এই ক্ষমতা যাওয়ার পথটাতে যদি এমন কিছু কার্যক্রম গ্রহণ করা হয় যেখানে সাধারণ মানুষ যাদের মাধ্যমে তারা ক্ষমতা চান, যাদের সেবা করার জন্য তারা দায়িত্বটা নিতে চান, তারা যদি ভিকটিম হয়, সেই জায়গাটা আমাদের চিন্তা করতে হবে, রাজনৈতিক দলগুলোকে চিন্তা করতে হবে যে আমরা কি ধরনের পদক্ষেপ নেব, কি ধরনের আন্দোলন করব, কিভাবে আমাদের দেশের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে শক্তিশালী করব। এই জিনিসগুলো মনে হয় বিবেচনা করার সুযোগ আছে। আর একই দিনে দুই দল বা বড় বড় দলরা যদি একই দিনে একই রকম কর্মসূচি করতে যায় তাহলে কিন্তু একটা ঝামেলা হবেই। সুতরাং কাউকে না কাউকে এখানে একটু কনসিডারেশন করতে হবে যে ঠিক আছে, আমি 5 তারিখে না পারলে আমি 6 তারিখে করি, 7 তারিখে করি, অথবা আমি 4 তারিখে করতে পারি। এবং এই জনসভা করাটা তো একটা গণতান্ত্রিক অধিকার। সুতরাং একজন জনসভা করবেন, এটা খুব স্বাভাবিক। না, আমি রাশেক রহমানকেও কিন্তু শেষ করতে দিইনি, আমি সময়টা খেয়াল করেছি প্রথমে, এরপর একটু সময় বাড়বে, একটু শেষ করতে দিয়েন। প্রথমত শেষটি ফ্রেমে করেন। শামা ওবায়দের সাথে আমার সবসময় টক শো আসতে খুব ভালো লাগে কয়েকটা কারণে। আজকে আমরা 4 জন যারা এখানে উপস্থিত আছি, আমাদের সকলকে দেখতে বেশ ভালো লাগছে। বাইরে কিন্তু অবরোধ, এই অবরোধকে অতিক্রম করে এখানে পৌঁছানোর পরে আমাদের শারীরিক এবং মানসিক অবস্থা যা হওয়ার কথা তা কিন্তু আমাদের তো প্রতিফলিত হচ্ছে না। অর্থাৎ নেতা কর্মীদের কতটুকু অংশগ্রহণ এই অবরোধে আছে, উনি নিজেও তো একজন কেন্দ্রীয় কমিটির সদস্য বিএনপির, অবশ্যই সেটা তো আমাকে বলতে হবে। মনে হচ্ছে যে অবরোধটা একটা উৎসব মুখর একটা পরিবেশ আর কি। আমাকে মনে হচ্ছে সেজেগুজে এসেছি। হাউএভার আমি মাদকাসক্তের জায়গাটা যাই, আমি কিন্তু শুধু জাতীয়তাবাদী দলকে অ্যাট্রাক্ট করে কথাটা বলিনি। আমি বলতে চাচ্ছি যে যারা এই ধরনের নাশকতা করে, যেখানে একটা জলজ্যান্ত নিষ্পাপ স্কুল ছাত্রকে পুড়িয়ে মেরে ফেলা হয়, তাদেরকে যারা ব্যবহার করে কাজটা করতে পারে তাদেরকে তো আইডেন্টিফাই করা দরকার। আমি চেয়েছিলাম প্রবলেমটা একটা সলিউশনের দিকে আমরা আগাই, আমরা অন্তর্বর্তী দেখেছি। হ্যাঁ, কিন্তু আমরা একে অপরকে দোষারোপ করছি যেহেতু, তাহলে আমি ওই গেমটা খেলতে পারি এবং আমি সেটা এখন খেলবো। মাদকাসক্তির কথা যদি উঠে, আপনি হয়তো পত্রপত্রিকা নিজে পড়েন কিনা আমি জানি না, আপনি পত্রপত্রিকা একটু পিছন দিয়ে গেলেই পাবেন যে কোকো জিয়া ঢাকা থেকে ভোলায় যে কোকো 1-2, ওনারও কিন্তু মাদকাসক্তির একটা ইয়ে ছিল। মাদকাসক্তি এদেশে র্যাম্পেন্ট। আমি এই কথাটা বলছি এই কারণে যে একজন লোক সম্পূর্ণভাবে বিবেক বর্জিত হয়ে সে যদি রাজনীতি করে, সে যদি বাংলাদেশের মানুষকে ভালোবাসে, তার পক্ষে কি কোনোদিন সম্ভব তেল ঢেলে গায়ে আগুন ধরে দেওয়া? তার মানে কি মানসিকভাবে অপ্রকৃতিস্থ না হলে, বিকৃত রুচির না হলে, অসুস্থ না হলে, ডেসপারেট না হলে এই কাজ কোনোদিন কোনো লোককে দিয়ে করানো সম্ভব না। আমি শিবিরের কথা বাদ দিলাম, ওটা ডিফারেন্ট ওরিয়েন্টেশন। আমি বলছি জাতীয়তাবাদী দলের তথাকথিত গয়েশ্বরচন্দ্র সাহেবের ইনস্ট্রাকশনে আপনারা টেলিফোন কনভারসেশন সবাই শুনেছেন, টাকার বিনিময়ে যারা এই নাশকতা করে তারা কি সুস্থ মানুষ? তাদেরকে আমাদের উৎসাহিত করা উচিত। আমি তো রাজনৈতিক আন্দোলন বলতে বুঝি যে আপনি ফিস প্লেট তুলবেন কেন রেল লাইনের? আপনি 5000 লোক নিয়ে রেল লাইনের উপর শুয়ে পড়েন, পুলিশ আপনাকে মারতে পারে, জেলে নিতে পারে, আপনি আবার শুবেন। এইভাবে তো আন্দোলন গড়ে তোলা হয়েছে। তাই বলে আপনি রাতের অন্ধকারে উইদাউট ইভেন নোয়িং, আপনি জানেন না ওই ট্রেনে কোন লোকটি আসবে। এবং সবচেয়ে মজার বিষয় দেখেন, আজকে তো শামা তার কথার মাধ্যমে একটা জিনিস প্রমাণ করে দিল, ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা দেখলে হেফাজতে ইসলাম খুব ভালো, তখন জাতীয়তাবাদী দল সমর্থন দিতে পারে। কিন্তু বিশ্ব ইস্তেমায় তাবলিগে জামাতের সাথে যেহেতু ক্ষমতার কোনো সম্পর্ক নাই, তাই ওই দিন যেদিন থেকে শুরু হবে বা লোকজন জমায়েত করে সেই দিনই তাকে অবরোধটা দিতে হবে। যেই দেশে 90% মানুষ মুসলমান, সেই দেশে আপনারা লতিফ সিদ্দিকী নিয়ে আন্দোলন গড়ে তুলেন, আর আজকে যেই মুসলমানরা 50 লক্ষ 60 লক্ষ লোক তুরাগ নদীর পাড়ে এসে সমবেত হবে, বিশ্ব ইস্তেমার মতো একটা এত পবিত্র একটা ঘটনা সংঘটিত হতে যাচ্ছে, সেখানে আপনারা অবরোধ দিচ্ছেন। হোয়াট এ ডাবল স্ট্যান্ডার্ড। আমি 2 পা নিয়ে 2 নৌকায় দিয়ে যখন যেটা সুবিধা সেই কথা বলছি। আমি আপনার অনুষ্ঠানে এর আগেও বলেছি, আবারও বলছি, জেনারেল আইজেনহাওয়ার একটা কথা বলেছিলেন, a political party who does not have an agenda which suffices the requirements of the general public, it is only a conspiracy to go to power. জাতীয়তাবাদী দল যে রাজনীতি করছে জামাতে ইসলামীকে নিয়ে, সেটা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার চক্রান্ত। এবং তাই না, আপনার লগি বৈঠার ব্যাপারে আমি উত্তর আপনাকে দিতে চাই। লগি বৈঠার আন্দোলন ক্ষমতায় যাওয়ার আন্দোলন ছিল না। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত স্বাধীনতা যুদ্ধের জামাতে ইসলামীর নেতা, যুদ্ধাপরাধ সংগঠনকারী মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ, তাদের মতো লোকদের গাড়ি থেকে পতাকা নামানোর আন্দোলন ছিল। শুধু তাই না, আপনাদের ইচ্ছা মতো ইয়াজউদ্দিন সাহেব একাই রাষ্ট্রপ্রধান, একাই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তার বিরুদ্ধে আন্দোলন ছিল। ওই আন্দোলনের সাথে এই আন্দোলনের কোনো মিল ছিল না। এবং ভুলে যাবেন না
যে 5ই জানুয়ারির আগে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উদাত্ত চিত্রে বড্ড বিনয়ের সাথে বেগম খালেদা জিয়াকে ফোন করে অনুরোধ জানিয়েছিলেন যে হ্যাঁ তত্ত্বাবধায়ক সরকার হবে, আপনি আসুন, আপনি নিজে একজন সংসদ সদস্য, আমিও তাই, আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিন, আরো 7-8টা মন্ত্রণালয় নিন, আমরা যারা নির্বাচিত সংসদ সদস্য তাদেরকে দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার করি। কেন না, কারণ এটা কারণটা বলা দরকার। আই এম সরি, প্লিজ ডোন্ট, এটা কিন্তু খুব জরুরি। কারণটা হচ্ছে বাংলাদেশ সোশিও ইকোনমিক প্রেক্ষাপট থেকে এবং জিও পলিটিক্যাল প্রেক্ষাপট থেকে আমাদের 19,500 বর্গ কিলোমিটার এক্সট্রা বঙ্গোপসাগরের জায়গা, আমাদের এত গ্যাস ব্লক, আমাদের তেল পাওয়ার এত সম্ভাবনা, সেই অবস্থায় কোনো দিন বাংলাদেশে 1 সেকেন্ডের জন্য ক্ষমতা ভার একজন অনির্বাচিত ব্যক্তির কাছে যাবে, এটা চিন্তা করা যায় না, এটা একটু অসভ্য চিন্তা। ধন্যবাদ। শ্যামাবাদ। হ্যাঁ, আচ্ছা, আপনি যখন অনেক অভিযোগ এবং হ্যাঁ না ডিফেন্ড না, আপনি যখন ব্লেম গেমই খেলবেন, কারণ আপনারা তো দিন না আপনি ইউ ইয়োরসেলফ সেড ইট, আর আপনি যখন আপনারা তো দিন আপনারা তো দিন বদলে সনদ নিয়ে আসছেন, আপনারা কতটুকু দিন বদল করেছেন? আপনাদের শুধু দিনটা বদল হয়েছে, আপনাদের যারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে তাদের দিন বদল হয়েছে, আর কারো দিন বদল হয় নাই। প্রথম কথা বলতে চাই যে আমরা এখানে সবাই এসেছি, হ্যাঁ অবরোধের মধ্যেই আমরা এসেছি, এবং আপনারা যে আমি যে যেখানে অঞ্জনা আমাকে থামিয়ে দিলেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম না বিশ্ব আপনাদের শুনেন, আপনি তখন দেশে ছিলেন নাকি আমি জানি না, আপনি যখন বলেছেন রাশিদ ভাই শুধু এই টক শোতে আপনার গণতন্ত্র একটু রক্ষা করেন, একটু সবাইকে বলতে দেন, আপনি বলেছেন তখন কিন্তু আমি বলি নাই। আজকে যখন বিশ্ব ইজতেমা যখন হচ্ছে, আপনি তখন দেশে ছিলেন নাকি জানি না, বিগত দিনে ইজতেমার সময় কিন্তু আওয়ামী লীগ হরতাল দিয়েছিল, ইজতেমা চলছে, হরতালও চলছে। কত তারিখ আছে? এটা মিথ্যা কথা সম্পূর্ণভাবে। এটা মিথ্যা কথা না, আপনি প্রোডিউসারকে জিজ্ঞেস করেন, আপনি আপনার জিটিভি প্রোডিউসারকে ভেরিফাই করতে বলেন, এটা বিগত দিনে হয়েছে। একটা কথা আমাকে বলতে দেন, আমাকে শেষ করতে দেন। আপনার কথা যদি আমার কথা ভেরিফাই করতে হয় তাহলে আপনার কথা ভেরিফাই করতে হবে। আজকে অবরোধ না, অবরোধ তো চলছে, অবরোধ তো হরতাল না। আমি তো আপনি আমাকে বলতে দিবেন না, কিন্তু অবরোধটা হলো কেন? অবরোধটা হলো কারণ 5 তারিখে বিএনপিকে জনসভা করতে দেওয়া হয় না। কেন করতে দেওয়া হয় নাই? এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে, আপনারা যদি ওনার একটা শর্ট টার্ম মেমোরি, উনি তো কালকের কথা মনে থাকে না ওনার, আপনারা যদি যান, বিএনপি কিন্তু একটা ডেলিগেশন পাঠিয়েছিল ডিএমপিতে পারমিশনের জন্য। বিএনপি কিন্তু একটি মানে দায়িত্বশীল পার্টি হিসেবে, একটি গণতান্ত্রিক পার্টি হিসেবে তারা কিন্তু গিয়েছিল পারমিশনের জন্য। পারমিশন দেওয়া হয় নাই, 5 তারিখে 144 জারি করা হলো। আমি যেটা বলতে চাচ্ছি, 144 জারি করে আপনারা কি করলেন? 144 তো সবার জন্য। আজ সেদিন আমি মাঠে ছিলাম 5 তারিখে সকাল থেকে, আমি যখন দেখেছি আমার ঢাকা শহরের পুরো রাস্তায় শুধু আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, কত শো লোক হলে বা কয় হাজার লোক হলে সেটাকে সমাবেশ বলা যাবে, যেটাকে জনসভা বলা যাবে? আপনি সারা ঢাকা শহরে আওয়ামী লীগের লোকজন মোটরসাইকেল র্যালি করছে, মিছিল করছে, তারা বক্তৃতা দিচ্ছে, সেটাতে 144 ভঙ্গ হয় না। কিন্তু সেদিন যখন আপনি একটি বৃহৎ 3 বারের প্রধানমন্ত্রী, একজন বিরোধী দলের নেত্রী, তাকে আপনি বাসার থেকে বেরোতে দিলেন না, তালা মেরে দিলেন। এইটা কি আপনাদের গণতন্ত্র? এবং কয়জন লোক ছিল ওই ইয়ের ভেতরে? ওনার স্টাফ ছিল, কিছু নেতাকর্মী ছিল, তাদেরকে পুলিশ ডিরেক্টলি পেপার স্প্রে করলো। আপনারা মনে আছে গত বছর বা 2-3 বছর আগে আওয়ামী লীগের আমলে যখন আপনার টিচাররা যখন আন্দোলন করছিল তাদের বেতন নিয়ে, তখন কিন্তু পেপার স্প্রে মেরেছিল পুলিশ এবং একটি টিচার মারা গিয়েছিল। আজকে এবং এরপর পৃথিবীতে এটা প্রমাণিত, সায়েন্টিফিক ভাবে প্রমাণিত যে পেপার স্প্রে ইজ পয়জনাস। মারলে মানুষ মারে। আপনি টোটালি রং। পেপার স্প্রে ইন্ট্রোডিউস করাই হয়েছে এই কারণে যাতে কোনো মানুষের নিহত হবে না। আপনি তো আমাকে বলতেই দিচ্ছেন না রে ভাই। আপনি ইফ ইটস টোটালি রং, গিভ মি সায়েন্টিফিক প্রুফ। আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেন, বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে প্রমাণ করেন যেটা মিথ্যা। এবং এই জন্য পেপার স্প্রের বিরুদ্ধে এবং আমেরিকাতেও, নট অনলি বাংলাদেশে, সমস্ত বিশ্বে নারীরা যাতে ধর্ষিত না হয় এর জন্য আমেরিকায় টোটালি লিগ্যাল করা হয়েছে একজন নারী তার ব্যাগে পেপার স্প্রে ক্যারি করতে পারবে। কারণ এই পেপার স্প্রেতে শুধুমাত্র একজন লোক কিছুক্ষণের জন্য দেখার শক্তিটা হারায়,
যায় দেখেন কিন্তু তিনি মৃত্যুবরণ করেন না। তো আসা যাবে না। আপনি যদি কথা বলতে আচ্ছা বইপত্র না পড়লে না আমি জেনেই বলছি আমেরিকায় লোকজন মারা গেছে পেপার স্প্রেতে, এবং এবং যদি ব্যাগে ক্যারি করে থাকে সেটা নিয়ে অনেক ডিবেটও আছে। টোটালি লিগ্যাল। পেপার স্প্রে ইজ নট লিগ্যাল। পেপার স্প্রেতে লোক মারা গেছে, এবং আপনি যদি সরকারি দল হয়ে এবং যেহেতু যারা শুনছে তারাই বলতে পারে না সরকারি দল হয়ে আপনি যদি জনগণকে কথা বলতে না দেন তাহলে তো হবে না। এবং আপনি বললেন যে হ্যাঁ লতিফ সিদ্দিকীর কথা বললেন, লতিফ সিদ্দিকী নিয়ে তো আমরা কিছু করি। লতিফ সিদ্দিকী নিয়ে সারা বাংলাদেশের মুসলমানই কথা বলেছে, সারা পৃথিবীর মুসলমানই কথা বলছে, এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। আজকে যেটা আমি বলতে চাচ্ছি যে আজকে এই বর্তমানে যে এই অবরোধের কর্মসূচিটা, এটা ক্রিয়েট হয়েছে বর্তমান স্বৈরাচারী আওয়ামী লীগের জন্য। কারণ আওয়ামী লীগ এমন একটি আওয়ামী লীগ তো উনি তো নীতির কথা বললো, আওয়ামী লীগ এমন একটি দল তারা হেফাজতকে গুলি করে, আবার যখন সুবিধা হয় তাদের মন্ত্রীকে চিটাগং পাঠায় হেফাজতের সাথে লেয়াজা করার জন্য, তারা গণজাগরণ মঞ্চ বানায়, আবার তাদের সুবিধা মতো গণজাগরণ মঞ্চের লোককে পেটায়। তারা এর সাথে বিরুদ্ধে তারা সংগ্রাম করে 90 সালে, আবার সেই এরশাদকে তারা রাষ্ট্রীয় দূত বানায় প্রধানমন্ত্রী, এবং সেই এরশাদের পত্নীকেই তারা বিরোধী দলীয় নেত্রী বানায়। তো আওয়ামী লীগের কি? আমরা বিরতিতে যাই। মাননীয় দর্শক, ছোট একটি বিরতি, প্রত্যাশা আমাদের সাথে আপনারা থাকবেন। দর্শক, ফিরে এলাম জিটিভি সংলাপে। শামা ওয়াহিদের 1 মিনিট পাওনা ছিল, কিন্তু 1 মিনিট আমি ঘড়ি দেখছি। আচ্ছা ঠিক আছে, দেখেন ধন্যবাদ। আমি যেটা দিয়ে শেষ করছিলাম, আমি যেটা উনি নীতির কথা বলছিলেন তো, যে বিএনপি নাকি যে যখন যেটা সুবিধা, আওয়ামী লীগের মতো একটা সুবিধাবাদী পার্টি, যেই লোকজনগুলা তৎকালীন আপনার 71-এর পরে বঙ্গবন্ধুকে মারতে চেয়েছিল, তারাই এখন মন্ত্রী এমপি হয়ে বসে আছে, ওনাদের ফেভারিট লোক তারা এখন পেপার স্প্রেড। সুতরাং এবং আবার এই যে কখন গণজাগরণকে মারতে হবে, গণজাগরণকে বসাতে হবে, সেটা ওনারা ভালো জানেন। আর এটা পেপার স্প্রের কথা হচ্ছে, আমি একটা কথাই বলতে চাই, পেপার স্প্রে আমেরিকাতে ব্যান হয়েছে অনলি রিজন যদি এটা ইনহেল করে, এটা যদি লাঙে যায়, নাকের ভিতরে যায়, তাহলে মানুষ মারা যেতে পারে, সেই কারণে। ধন্যবাদ। আচ্ছা আমি আরেকটা কথা বলতে চাই, সেদিন যে 5 তারিখে যে প্রেস ক্লাবে যে ঘটনাটা ঘটেছে, যেহেতু আপনি একটু সাংবাদিক, আমি শুধু এই কথা বলতে চাই যে আমি প্রেস ক্লাব স্বীকৃত সাংবাদিক না, আমার মেম্বারশিপ না ঠিক আছে, আমি এটা এই জায়গায় বলতে চাই, আমি সবসময় দেখেছি যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে দেখেছি, আমার বাবার সাথে আমার যে এক্সপিরিয়েন্স আমি দেখেছি যে আমাদের দেশে সারা জীবন দলমত নির্বিশেষে সব সাংবাদিকের সাথে রাজনীতিবিদদের একটা ভালো সম্পর্ক ছিল। কথা বলেন, আমরা সময়ের দিকে তাকাই, 1.5 মিনিট হয়ে গেছে। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনি ছিলেন মাঝখানে, শুনছিলেন চাপানোতে। আমি দুজনের বক্তব্য শুনছি, দুজনের বক্তব্য খুবই ভালো, এবং কিছুটা উত্তাপ আছে, এবং আমাদের দেশের রাজনীতিতে সম্ভবত একটা পরস্পরকে দোষারোপ করার একটা কালচার, এটা আমরা অনেকদিন ধরে এই কালচার লালন করছি। আমি বলবো যে এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, দোষারোপের রাজনীতি। যেমন আওয়ামী লীগ যদি বলে বিএনপির এই জায়গায় খারাপ, বিএনপি আবার বলে আওয়ামী লীগের এই জায়গায় খারাপ, ও সুবিধাবাদী, আমরা মন্দের সাথে মন্দের তুলনা, আমরা এই থেকে বেরিয়ে ভালোর সাথে ভালো কিছু তুলনা করতে পারি কিনা। হ্যাঁ ঠিক আছে, আওয়ামী লীগ এখন দায়িত্বে আছে, আওয়ামী লীগের এই কাজগুলো করার কথা ছিল, আওয়ামী লীগ এই কাজগুলো করতে ব্যর্থ হয়েছে, সুতরাং এই ব্যর্থতার কারণে আওয়ামী লীগ শুড নট বি ভোটেড আউট করতে হবে। আওয়ামী লীগ বলতে পারে বিএনপি এখন দায়িত্বে আছে, বিএনপির এই দায়িত্ব ছিল, বিএনপি এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। আমরা ওইখানে কবে যাব? আমরা শুধু যদি পেপার স্প্রে ভালো না খারাপ, এটা বিতর্কের প্রশ্নই আসে না। পেপার স্প্রে মারারই দরকার করব, রাজনীতিতে পেপার স্প্রে থাকবে না, রাজনীতিতে পেপার স্প্রে থাকবে না। রাজনীতিতে একজন রাজনৈতিক নেতাকে প্রেস ক্লাবে আশ্রয় নিতে হবে না, একজন রাজনৈতিক নেতাকে হাইকোর্টে লুকিয়ে থাকতে হবে না, একজন রাজনৈতিক নেতার অফিসের গেট তালাবদ্ধ হবে না, আর আপনার কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল ওই রাস্তাটা বন্ধ করবে না, তাই না? আমরা তো এগুলো দেখেছি, আমরা আমাদের নাগরিকেরা আক্রান্ত হবে এবং নাগরিকরা আক্রান্ত হবে না, আমরা তো এগুলো দেখেছি, এবং সবাই কিন্তু এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে। এবং বেগম জিয়া, শেখ হাসিনা এবং অন্যান্য রাজনীতিবিদ তারা সবাই জেলখানায় গিয়েছেন, এবং নানাবিধভাবে তাদের কিন্তু চরিত্র হনন করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে -2 ফর্মুলা অনেক কিছু আমরা দেখেছি।
ওনারাও দেখেছেন। সুতরাং আমাদের প্রত্যাশাটা কি থাকবে, সাধারণ মানুষের প্রত্যাশা এটা যে বাংলাদেশের যে গণতান্ত্রিক রাজনীতি, এই রাজনীতিতে দুইটা বৃহৎ দল এবং কিছু ছোট ছোট দল আছে যারা মাঝে মাঝে কিছু রোল প্লে করে। আমরা এই দলগুলোর কাছে জনগণের প্রত্যাশা হচ্ছে যে একটি গণতান্ত্রিক সংস্কৃতির মধ্য দিয়ে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশটাকে একটা গণতান্ত্রিক গণতান্ত্রিক অবয়বে বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আর বাংলাদেশে কিন্তু অনেক সম্ভাবনা। কেন আমরা এটা চাই? কারণ বাংলাদেশে এই যে এত অবরোধ, বাংলাদেশে যে প্রাকৃতিক দুর্যোগ, অনেক বাংলাদেশের মধ্যেই এই গরিব মানুষরা, আমাদের কৃষকরা, আমাদের দিনমজুররা, আমাদের শ্রমিকরা কিন্তু জিডিপি গ্রোথে অনেক বাংলাদেশের 1 কোটি লোক বাইরে থাকে। যে এই রাজনৈতিক চাপানুতরের মধ্যেও আমাদের কৃষকেরা ফসল ফলায় বলে আমরা ভরপেট খেতে পারি। আমরা ঢাকা শহরের লোকেরা, ঢাকা শহরের লোকেরা আমরা যা কিছু খাই, প্রায় ঢাকা শহরে অর্ধেক খেয়ে ফেলি আমরা সারা বাংলাদেশের যত প্রোডাক্ট আছে। তো আমরা তো এই মানুষগুলোর জন্য আমাদের চিন্তা করা দরকার। এবং বাংলাদেশের যে অমিত সম্ভাবনা যে 2021 সালে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, এটা কিন্তু আমি মনে করি বিএনপিও চায়, এটা আওয়ামী লীগও চায়, এটা সব দলই চায়। কারণ আমাদের চাইতে হবে, কারণ 2021 সালের মধ্যে আমরা যদি একটা মধ্যম আয়ের দেশে নিজেকে দেশটাকে রূপান্তর করতে পারি, তাহলে বাংলাদেশের অনেক সমস্যার সমাধান হবে। তো এইটা তো করা যাবে না যদি এই দুই দল মারামারি করতে থাকে। এটা থেকে বেরোতে হবে। আমি আজকে একটু আগে একটা টক শোতে ছিলাম, ওটার নামে 71 সংযোগ 71 চ্যানেলে, যেটা আজকে রাত 1:30টায় আবার দেখানো হবে। তো সেখানে ডক্টর শাহেদা ওবায়দও ছিলেন এবং তিনি বেগম খালেদা জিয়ার সেই পরিস্থিতিতে পেপার স্প্রে কি মারা হলো এবং উনি কি অবস্থায় ছিলেন সেই বিষয়ে বিশদ বিবরণ দিয়েছেন। সেটি সেই টকশোর বিষয় না, শেষে হতে পারে, বাট তারপরেও আমার সময় সংক্ষিপ্ত, তাই বলা ছাড়া কোনো উপায় নেই। আমি সেখানে একটা কথা বলেছিলাম যে বাংলাদেশের রম্য ইতিহাস, এই ভারতবর্ষের রম্য ইতিহাসে আমি গোপাল ভাঁড়ের নাম শুনেছি, দেখি নাই কোনোদিন। আজ একটু আগে সেখানে পুরুষ নব্য গোপাল ভাঁড় দেখেছি, আবার নতুন করে কোকিল কণ্ঠীর গোপাল ভাঁড় দেখার সম্ভাবনা দেখা দিয়েছে বলে আমার মনে হচ্ছে। এই কারণে আমার কথা হচ্ছে, যেই কারণেই আপনি অবরোধ দিন বা হরতাল দিন, আমার প্রশ্ন খুব সিম্পল, আজকের প্রেক্ষাপট কি? বাংলাদেশের 50 লক্ষ মুসলমান তুরাগ নদীর পারে সমবেত হয় কি হয় না? হয়। আপনি তো এই অবরোধ আজকে না করে 5 দিন পরে করতে পারতেন, কোনো বাধা ছিল না। নট অনলি দ্যাট, আপনি দেখুন এটা একটা অমিত সম্ভাবনার দেশ, আমি সম্পূর্ণভাবে ওনার সাথে একমত। মক্কা মদিনায় পৃথিবীর সর্ববৃহত্তম মুসল্লিদের সমাবেশ হয়, আজ বাংলাদেশের 2য় বৃহত্তম সমাবেশ হচ্ছে। 50 লক্ষ বাঙালি এবং 3 থেকে 4 লক্ষ বিদেশি, ইন্ডিয়া থেকে, ভারতের বিভিন্ন দেশ থেকে আসে। এই ঘটনাটি, এই যে সুন্দর একটি সংগঠন, পবিত্র একটি সংগঠন, এটিকে যদি আমরা রক্ষা করতে পারতাম, এখানে বিনিয়োগ করতে পারতাম, তাহলে কি হতো? একদিন হয়তো বা আল্লাহ করেন, আল্লাহ চান, আল্লাহর ইচ্ছায় বাংলাদেশের এই ইজতেমার সমাবেশস্থল হতো পৃথিবীর সর্ববৃহৎ মুসল্লিদের সমাবেশস্থল, এবং সেখান থেকে কত লক্ষ মিলিয়ন ডলার বাংলাদেশে আয় হতে পারতো সোশিও ইকোনমিক পয়েন্ট অফ ভিউ থেকে। সেই অমিত সম্ভাবনার কথা ভুলে গেলে তো হবে না। এবং আমি সবসময় একটা কথা বলি যে উইলিয়াম শেক্সপিয়ার একটা কথা বলেছেন, উই নো হোয়াট উই আর বাট উই নো নট হোয়াট উই মে বি। অর্থাৎ আমরা জানি, কিন্তু আমরা কি হতে পারি, কোন জায়গায় পৌঁছাতে পারি, সেটা আমরা এখন জানি না। কিন্তু এই নাশকতার মধ্য দিয়ে তারা এটা হবে না। আর বাংলাদেশের বিশ্ব ইজতেমা বলুন, মুসল্লিদের সমাবেশ বলুন, এগুলো এত সেন্সিটিভ একটা বিষয়। আমার তো মনে হয় বেগম খালেদা জিয়ার উচিত ছিল, যদি ওনার গায়েও সরাসরি পেপার স্প্রে লাগতো, তারপরে উনি অনেক বেশি মহিষী একটা ভূমিকায় যেতে পারতেন, যদি আজকের দিন থেকে শুরু করে বিশ্ব ইজতেমার শেষ দিন পর্যন্ত উনি কোনো অবরোধ বা কোনো হরতাল না রাখতেন। একজন সিনিয়র সাংবাদিক মিস্টার আজিজ জলিল বলতেছেন যে বিশ্ব ইজতেমার লোকজনদের সাথে নাকি কথাবার্তা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে আপনারা কি বলে দিয়েছেন কোন তকমা বুকে লাগিয়ে আসলে অবরোধে কোনো বাধাগ্রস্ত হবে না, অথবা ধানের শীষকে বুকে লাগিয়ে কোনো মুসল্লি যদি তুরাগ নদীর পারে আসে তাহলে তার কোনো বিপদ নাই? উনি কিন্তু কোনো উত্তর দিতে পারেন নাই। আমার কথাটা খুব সিম্পল, যে উই অ্যাজ বাংলাদেশ, ইয়েস উনি বিএনপি করবেন, উনি হয়তো বা কোন দল করেন সেটা আমি জানি না, আমি আওয়ামী লীগ করবো, সব ঠিক আছে, কিন্তু দিনের শেষে আমি বাঙালি, এই নিয়ে কোনো বিতর্ক নাই। আমি মুসলমান, এই নিয়ে কোনো বিতর্ক নাই। এবং যেই ব্যক্তি মুসলমান না এবং যেই ব্যক্তি মুসলমান, উভয়ই কিন্তু বিশ্বাস করেন যে বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষের সমবেত হওয়ার পবিত্র উদ্দেশ্যে সকল অধিকার আছে। সেই অধিকারের মাঝকে জাতীয়তাবাদী দল জামাত ইসলামীকে সাথে নিয়ে বাধা সৃষ্টি করবে, সেটা আমার মানতে কষ্ট হচ্ছে। আজকে যে আলাপ হচ্ছে এটা তো বছরের বছর, দিনের পর দিন লাগবে। আর পেপার স্প্রে সম্বন্ধে বলি, শেষ করতে হবে। আপনি অনলাইনে যান, www. অনেক ওয়েবসাইট আছে, পাবেন $5, $10, $12 পেপার। হ্যাঁ, এটার অ্যাপ্লিকেশন কি হবে, কিভাবে, সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আমি সম্পূর্ণভাবে সাবেক সচিব মহোদয়ের সাথে একমত। পেপার স্প্রে প্রয়োগে ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, যদি হয়েও থাকে সেটার জন্য ক্ষমা প্রার্থী হব, সেটার জন্য আমরা নিশ্চয়ই শাস্তি ভোগ করবো, মানুষ আমাদের সাথে থাকবে না। কিন্তু আমার গায়ে পেপার স্প্রে লেগেছে, কিন্তু আমি রাজনীতি করতে চাই,
সেই দেশের 90% মানুষ মুসলমান, আমার গায়ে পেপার স্প্রে লেগেছে বলে আমি তাদেরকে তুরাগ নদীর পারে আসতে দিব না। দ্যাট ইজ নট কারেক্ট, দিস ইজ হোয়াট ইজ রং। শুনেন রাশেক ভাই, বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনারা অনেক দিন ধরে অনেকবার প্রধানমন্ত্রী ছিলেন। আপনি তো বেগম খালেদা জিয়ার কথা বললেন, উনি কি সিদ্ধান্ত নেবেন, কখন নেবেন, ওটা ওনার উপর ছেড়ে দেন, ঠিক আছে? ওটা না হয় আমি আর আপনি সিদ্ধান্ত না নেই, ঠিক আছে? আপনার নেত্রী কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা তো আমরা ডিকটেট করব না, হ্যাঁ? তো সুতরাং লেট হার টেক হার ডিসিশন। উনি নিশ্চয়ই যা করছেন উনি বুঝে শুনে করছেন, ঠিক আছে? আর যারা রাতের অন্ধকারে সব টিভি চ্যানেল বন্ধ করে আপনার হাজার হাজার মুসলমান মারতে পারে, তাদের মুখে আর যাই হোক ধর্মের কথা মানায় না, ঠিক আছে? আরেকটা হচ্ছে যেটা আমি বলতে চাই, যে যেই সরকারের মন্ত্রী কমেন্ট করে যে বেগম খালেদা জিয়ার বাসার আপনার কনস্ট্রাকশন হবে, সেই জন্য বালুর ট্রাক আর ইটের ট্রাক এনে রেখেছে বেগম খালেদা জিয়া, এবং দেখা যাচ্ছে তালা, তারপরেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে উনি তো অবরুদ্ধ না। এবং যেই সরকারে এই ধরনের মন্ত্রী আছে, কয়দিন আগে শুনেছেন এই যে এই গত টার্মে যে ওই যে বিল্ডিং পড়ে গেছে নাকি কলাম ধরে মেরে, হ্যাঁ, রানা প্লাজার ধসের পরে আমাদের মন্ত্রী কমেন্ট করেছেন যে বিএনপি জামাতের লোকজন নেড়েছে, কলাম ধরে নেড়েছে, এই জন্য পড়ে গেছে। এবং যেই সরকারের মন্ত্রী, হ্যাঁ, ওনারা কি পোশাক আশাক পরবেন, দ্যাট ইজ নট মাই বিজনেস। এটা হচ্ছে যে কি কর্ম, মানুষের কাজ দিয়ে হচ্ছে কথা। আজকে লুঙ্গি পরে এসছে, ভালো কথা, লুঙ্গি পরে এসে উনি বলছেন যে যদি সরওয়ার্দিতে মিটিং করতে পারে তাহলে গামছা পরে আসবো। তো সরওয়ার্দিতে তো মিটিং এর পারমিশন আপনারাই দেন নাই। তো এই মন্ত্রীরা যেখানে, আজকে আমি এই প্রজন্মের সামান্য নগণ্য একটি রাজনৈতিক দলের একজন কর্মী হিসেবে বা এই প্রজন্মের একজন রাজনীতিবিদ হিসেবে আমি চাই না যে এই ধরনের লিডারশিপ আমাদেরকে লিড করুক বা এই ধরনের মন্ত্রীরা, এমপিরা আমাদের সরকারে থাকুক। কারণ আজকে এটা কেন হচ্ছে, যেহেতু আবারও ফুরিয়ে যেতে হচ্ছে 5ই জানুয়ারি 2014-তে, যেখানে আপনারা যখন একটি ভোটারবিহীন নির্বাচন করবেন, শুধু বিএনপি না, কোনো দল যখন যেই অংশগ্রহণ করে নাই যে ইলেকশনে, সেই ইলেকশনের পরিণতি এটাই হবে। কারণ আপনাদের অ্যাটিটিউড হচ্ছে যে দেশ গোল্লায় যাক, জনগণ জাহান্নামে যাক, আমরা ক্ষমতায় থাকি, আমরা যতদিন পারি ক্ষমতায় আঁকড়ে থাকি। আপনাদের এবং সেই অ্যাটিটিউড যতদিন আপনাদের থাকবে। আপনারা নাশকতার কথা বলেছেন, এই যে এতদিন ধরে যে প্রত্যেকটি হরতাল বা অবরোধের সময় যখনই কোনো নাশকতা হয়, অবশ্যই কোনো মৃত্যু, 5 তারিখে 4 জন লোক মারা গেছে, গতকালকেও লোক মারা গেছে, প্রতিদিন লোক মারা গেছে, আজকেও লোক মারা গেছে, এই মৃত্যুর দায় দায়িত্ব কাদের নিতে হবে? এই প্রত্যেকটি মৃত্যু আমাকে দেখে কি বোঝা যাবে? প্রত্যেকটি মৃত্যু দায় দায়িত্ব সরকারকে নিতে হবে। কারণ আজকে সরকার যদি, অবশ্যই দায়িত্ব আছে জনগণ হিসেবে। আজকে বিএনপি একটি দায়িত্বশীল পার্টি হিসেবে তারা পারমিশন চেয়েছিল, বিএনপি আমরা পারমিশন চেয়েছিলাম, পারমিশন আমরা পাই নাই। আমরা তো জোর করে সমাবেশ করতে চাই নাই, কিন্তু 144 কি আপনারা মেনেছেন? 144 আপনারা ভঙ্গ করেন নাই, এইজন্য কি মৃত্যু? এইজন্য কি মুসল্লিদের ভোগান্তি? আজকে শুনেন, আমি আবারও বলেছি, এইজন্য কি অবরোধ আজ এই বিশ্ব ইজতেমার দিনে? আমার শুনেন, আমার নির্বাচনী এলাকায় সালতা উপজেলায় একটি ছেলে, 13 বছরের একটি ছেলে, মাদ্রাসার ছেলে মারা গেছে 5ই মে শাপলা চত্বরে। সুতরাং আপনারা যারা হাজার হাজার হেফাজতের লোকজনকে যারা অবরোধ কেন, সেই উত্তরটা দেন। ধর্মের কথা মানে না, বিশ্ব ইসলামের জায়গা অবরোধ তো আগে থেকে চলছে, অবরোধ তো আগে থেকে চলছে, কিন্তু আপনাদের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, আপনাদের স্বৈরতন্ত্র, আপনাদের পেপার স্প্রে, এগুলোর কোনো জবাব আপনার কাছে নাই। আমি আবারও সবাইকে অনুরোধ করব যে আমরা একটু আরো সুন্দরভাবে জিনিসটাকে শেষ করতে পারি কিনা দেখি। আপনার মানে অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে একটা জায়গায় আমার একটু কারেকশন আছে, যে আপনার এলাকার একটি মাদ্রাসার ছেলে মারা গেছে, এটা আপনি বললেন, এবং এটা মারা যেতে পারে কেন, 13 জন 22 জন কতজন মারা গেছে, কিন্তু আপনি যে হাজার হাজার হেফাজতের মুসলমান মারা গেছে, দিস ইজ নট কারেক্ট। এই যেহেতু আমি এখানে উপস্থিত আছি, আমি সেই সময় সরকারে চাকরি করতাম, কাজ করতাম, সুতরাং আমি এটা কনফার্ম যে হাজার হাজার মুসলমান মারার যে অভিযোগ বারবার তোলা হয়, এটা একদম কারেক্ট না। এখন বিষয়টা হলো যে আমরা আবারও আসি যে আমাদের এই যে রাজনৈতিক যে ইয়েটা চলছে, যে উত্তাপটা আমরা চালাচ্ছি,
এটা কি মানে জনগণের মঙ্গলের জন্য চলছে কিনা? ধন্যবাদ। এবং জনগণের মঙ্গল হবে কিনা? 40 সেকেন্ড। 40 সেকেন্ডে কি বলবো, আমি তো বলেছি। এখন তো আর আমাকে তো আমার বললেই উনি producer বলতে আমাকে দেন না। বারবার না, বলছেন উনি যে শেষ করতে। বললেই তো সরকার আমাকে কথা বলতে দেয় না। উনি সরকার এখন ঠিক না আমি বোধহয়, যেটা সরকারি দল। বলতেছি ওইটা একই কথা। আমি শুনেন, আপনার আমার সত্য একটাই বলুন, কথা, ভালো থাকে। আমার একটা কথা, ডানে প্রশাসন, বায়ে প্রশাসন, সামনে ছাত্রলীগ, পিছনে যুবলীগ নিয়ে অনেক বড় বড় কথা বলা যায়, অনেক বড় বড় কথা বলা যায়। আপনি বিএনপি তৃণমূল থেকে, আওয়ামী লীগের মতো বিএনপিও তৃণমূল থেকে অর্গানাইজেশন আছে, নেতাকর্মী আছে এবং তারা কাজ করছে, কিন্তু আপনারা দেখেন রাস্তায় নামলে আগে কিন্তু গুলি করা শেষ করতে হবে। রবার বুলেট মারা হতো, এখন রবার বুলেটও মারে না, ডিরেক্ট গুলি করে। আজকে আপনারা আজকে আমাদের একটাই কথা, আমার শেষ মিনিট আমি এটাই বলতে চাই, কারণ ওনার সাথে আমি ঝগড়া করতে চাই না। আমি একটা কথা বলতে চাই যে আপনারা স্বীকার করেন যে আপনারা একটা ফ্যাসিবাদী চরিত্রে অবতীর্ণ ধন্যবাদ, হয়েছে। রাশেক আপনারা রহমান। বিপরীত দল মতকে আপনারা স্বীকার করবেন কি করবেন না আপনি সিদ্ধান্ত দিবেন নিন, না, আপনার বন্ধু বলছেন। আপনারা আমার স্থান দিবেন না। একটাই প্রশ্ন ছিল, 90% মুসলমানের দেশ, সেই দেশে কেন বিশ্ব ইজতেমার দিন এই অবরোধ ডাকা হচ্ছে? এটা এই উত্তর আমি অবরোধ পাই নাই। আগেই ডাকা হয়েছে। এটা আমি পাই নাই। এবং আওয়ামী লীগের জন্য, আওয়ামী লীগের স্বৈরাচারী ফ্যাসিবাদী আচরণের জন্য এই আচ্ছা, অবরোধ ডাকা হয়েছে। এবার আমি এবং দিই। বাংলাদেশের আল্লাহর মাল লক্ষ লক্ষ আল্লাহ নিয়েছে, মুসলমান we are জানে। looking for শত্রু। বাংলাদেশের লক্ষ শামাবা লক্ষ আপনার মুসলমান অভিযোগে আপনি জানে। অভিযুক্ত বাংলাদেশের হচ্ছেন। সব বাংলাদেশের গার্মেন্টস লক্ষ ব্যবসায়ীরা লক্ষ মুসলমান দর্জি জানে। সমান, শুধু তাই না, গোপালীদেরকে তাড়াবো, গোপালগঞ্জের নাম বাংলাদেশের গার্মেন্টস এরকম প্রতিষ্ঠিত অনেক করেছে উদ্ভ্রান্ত বক্তব্য BNP, ধন্যবাদ, কারা শোনা যায়। আমি শুধু একটা কথা বলতে পারি এবং যে আওয়ামী লীগ আপনি যদি যতভাবে সত্যি ধ্বংস করা যায় রাজনীতি এটা করেন, ধ্বংস করে ঠিক মতো করেন। ধন্যবাদ, এবং ধন্যবাদ, বাংলাদেশের ধন্যবাদ। প্রত্যেকটি জামায়াতে মুসলমান, ইসলামীকে পরিত্যাগ করুন, বাংলাদেশের প্রত্যেকটি যুদ্ধবিরতি মুসলমান পরিত্যাগ করুন, জানে যে বাংলাদেশকে শান্তি আওয়ামী লীগ দিন। যেখানে জয় থাকে বাংলা, জয় সেখানে বঙ্গবন্ধু। এখন ধর্ম যত ইচ্ছা থাকবে। বলতে থাকেন। ধন্যবাদ জনাব রাশেক রহমান, শান্তি চায়, জনগণ ধন্যবাদ শান্তি চায়। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আমরা শান্তি চাই, ধন্যবাদ জামাত শামা ইসলামী আওয়াজ। চাই না, আওয়ামী লীগ শিবির যতদিন চাই না। বাংলাদেশে আছে, আজকের আলোচনা আগুন চাই পর্যন্তই। না। আপনারা দেখছেন হয়তো আমাদের মাননীয় অংশগ্রহণকারীরা আরো কিছু কথা বলতে চান, কিন্তু আপাতত এখানেই বিদায়। প্রত্যাশা করছি আবারও দেখা হবে। শুভরাত্রি। 15 ঘন্টা রাস্তা আটকে থেকে বিশ্ব ইজতেমা।